বাজারে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করে থাকবা, আমি বলে আমি বাড়িতে যাব মার কাছে। বড় আপুর নাম রানু, সে আপুর নাম সুলতানা, তারপর একটা নাম বেলা, আমার নাম মুক্তা, আমার পরেরটার নাম কাজল, এর পরেরটার নাম সুমকি। সুমকি। বাবার নাম কি ছিল? বাবার নাম আজিজ। আজিজ। মায়ের নাম মিন্নি। মিন্নি। জি। আর মামাতো বোনের নাম কি? মিতু। জসিম? জসিম বাড়ির ছেলের নাম। বাড়ির ছেলের নাম। বাবা কি করতো? বাবা মানে মেম্বার চেয়ারম্যানের লগে সবসময় হাঁটতো। কিন্তু আমি থাকা অবস্থায় আমার আপুর বিয়ে হয়েছে। আমার আপুর জামাই শুনেছি সেলাইয়ের কাজ করে। আপুর জামের পাটা একটু বাঁকা। সন কাটতো মা পাহাড়ে। ও পাহাড়ে সন কাটতো? হ্যাঁ। এই পাহাড় থেকে আপনাদের বাড়ি কত দূর ছিল? আধা ঘন্টা এতটুকু লাগে। আচ্ছা ঠিক আছে। আমার যতটুকু সম্ভব চট্টগ্রাম নতুন ব্রিজ এখান থেকে নিয়ে কক্সবাজারের শেষ মাথায় আমার বাড়ি হবে। পাহাড়ি এলাকা চট্টগ্রাম পুটিয়া কক্সবাজার হতে পারে। কি নাম আপনার? মুক্তা। মুক্তা। এটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, বাবাদের মান দিয়া নাম এটা। আপু আর আম্মু দিছে মুক্তা নাম। আচ্ছা। বয়সটা এখন লিখছেন প্রায় 20-21, 5-6 বছর বয়সে হারাইছেন। তার মানে বাবা মার চেহারাতে মনে থাকার কথা। মনে আছে কিছু? মায়ের চেহারা মনে আছে, বাবা মৃত্যু। বাবা মারা গেছে। কি হয়েছে একটু বলেন তো আমাকে পুরো ঘটনাটা। কেমনে কেমনে হারালেন, পরিবারের কি মনে আছে? আব্বু মারা যাওয়ার পরে মানে আব্বু বেশি আদর করতো আমাকে 6 বোন থেকে। কিভাবে মারা গেল বাবা? আব্বু মারা গেল মানে একটা আমার চাচা একটা, আমার আর কোনো চাচা নেই। আচ্ছা। শুধু চাচার সাথে শত্রুতামি ছিল। বাবা মানে স্ট্রোক করে মারা গেল। স্ট্রোক করে মারা গেল এটা কিন্তু আমি বুঝি না। তখন আমি পুকুরে মানে ছোট খেলনা খেলতেছি। তখন ফুফু বলে বাবা মারা গেছে, তুই পুকুরে কি করো? আমি বাসায় গেছি, মাকে ছেলেরা বেঁচে দিছে, তোমার মাইয়া এটা এটা করছে, তো মা আমাকে মারছে। মায়েরা বাবারে যে এটা গোসল করেছে এর বড়ি কাটার ভিতরে ফেলাই দিছে। কয় তোমাকে মারি ফেলবো, তোমার বাবার কাছে কবর দিয়াম। এটা মা বলছে? মা বলছে। মা বলার পরে মাঝখানে একটা ফুসকনি আছে, ফুসকনির সাইডে নানার বাড়ি, মানে এক বাড়ির ভিতরে। এখন মা কিসে নানা বাড়িতে গেছে আর শাশি সিটিয়াং থেকে বাড়িতে গেছে একটা মানে বাসা খুলে নিয়ে। তখন আমাকে বলছে যে সিটিয়াং যাবি, তুই কান্দোস কা? তো আমি বলছি জামু, মা মারছে জামু। তো এই মা নানা বাড়ি যখন গেছে আমি কাপড় টাপড় লইয়া 50 টাকা নিয়ে শাশির সাথে চলে আসছি চিটাগাঙে। হ্যাঁ। আচ্ছা। তারপর মা যখন দূর থেকে দেখছে বলে কই যাস, আমি বলি সিটিয়াং চলে যায়, আমার আর পাইবা না। এটা আপন শাশি? হ্যাঁ, আমার শাশি মানে বাড়ির ভিতর যে শাশি। আচ্ছা। মা বলে কই যাস, হারিয়ে যাবি, তোর কোনো বড় ভাই নাই, কেমনি তো কামু? তা আমি বলি আপনি যে আমার মারছেন আর পাইবেন না, আমি চলে যাবো। আচ্ছা। তো শাশির সাথে আসছি, আসার পরে চট্টগ্রাম 2 নম্বর গেট 1600 মধ্যে রামছি, লাইব্রেরির সাথে কলোনি আছে, কলোনির মধ্যে থাকছি। টাকার এক সপ্তাহ পরে শাশি বলে এখানে দাঁড়া, আমি আসতেছি। এটা বলে হের শিশুটাকে নিয়ে, তারপর বৃষ্টি আর সাগর আছে, এই দুইটাকে নিয়ে তারপর শাশি কোন জায়গায় চলে গেছে। আপনাকে ওখানে রাখে? আমাকে ওখানে রাখি। আর আসে নাই। আর আসে নাই? না, নিয়ে যায় নাই। আমি সেদিন মানে মানুষ নামাজ পড়ে এতটুকু বুঝত আছে, দেখি সেদিন রাত সব বরাত, মেঘ পরে বৃষ্টি পরে আমি লাইব্রেরি দিয়ে হাঁটতে হাঁটতে বদ্রাট গেছি গা, মানে চট্টগ্রাম বদ্রাট শূন্য মাদ্রাসার এখানে জানার পরে উত্তরপাড়া বলে, ওখানে গেছি। উত্তরপাড়ার মধ্যে মানে একটা বিল্ডিং এর তলে আমি ভিজিয়েছি পুরো, কান্না করি যে বাড়িতে যাব। ওরা আমাকে বাজারে নিয়ে যায়। বাজারে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করে থাকবা, আমি বলে আমি বাড়িতে যাব মার কাছে। বলে তো তাইলে চলে যায়, কই দিয়াম। এখন আমি ভিজে গেছি, রাত হয়ে গেছে, এখন আবার ওখানে গেছি যে আমি থাকবো। ওখান থেকে আমাকে পাঠাইছে ওর মেয়ের কাছে, বড় মেয়ের কাছে, বডিগির পার। ওখানে ওর হাজবেন্ড গাড়ি চালায়, ওর মেয়ে বাড়িতে থাকে, বড় মানে হালকা পাতলা বড় লোক। ওখানে থাকার পরে উনি আমাকে স্কুলে ভর্তি করে দেয়। ভর্তি করে দেওয়ার পর 1 থেকে আর পড়াই নাই, 1 ভর্তি করে দিয়েছে, 1 থেকে আমাকে লামাই ফেলছে, আর স্কুলে যাইতে দেয় না, লেখাপড়া কিচ্ছু শিখাইতে দেয় নাই। শুধু একটু কাজ ভুল হলে মায়ের দূর করতো। মায়ের কাছে কাছে এত বড় হয়েছি, এত বড় হওয়ার পরও কনমিকে যাই নাই, তবু মায়ের কাছে ধৈর্য ধরে বসে থাকছি। আর একদিন এর হাজবেন্ড আমাকে বলে যে তোরে তোমারে তোর মামির শাড়ি দিম তোর লেগা। যত আমার ছোট থেকে ভালছে, উনি আমার বাপ, আমাকে জন্ম না দিলে আমার বাপের মতো নেই মানি, মামা মানি তো বাপ। তারপর আমি বলি কি, আমার বলে একটা কথা বলবো, আমি বলি কি কথা, কিন্তু কথাটা আমি ওনার বউকে বলি নাই, সমাজে বিচারেও বয়সে সমাজকেও বলি নাই, পানা লেগেছে পানাইও বলি নাই।
তারপরে আমাকে বলে আমি তোকে বিয়ে করে লাঙ্গামাটি রাখবো। যে আপনাকে, যাকে আপনি বাবা ডেকেছেন, সে আপনাকে কথা বলে? হ্যাঁ, জি। ওনাকে বাবা ডাকতেন? না, মামা ডাকছি। মামা ডাকছেন? ছোট থেকে ফালাছে যে। হ্যাঁ, পালার কত বছর পরে বলছে এটা? 18 বছর বয়সে আমি বড় হয়েছি। আপনি ওখানে যখন গেছেন তখন বয়স কত আপনার? আমার 5 থেকে 6 বছর ওখানে যাওয়ার পরে আমার দাঁত ফরে। আচ্ছা, এই এত বছর পালার পরে, সন্তানের মতো দেখার পরে তারপরে বলতেছে যে বিয়ে শাদী করবে আপনাকে? উনি আমাকে বিয়ে আচ্ছা, করবে। এর কথা বলছে। এখন আমি মনে করতেছি যে এর আগে কি উনি কোনোভাবে বোঝাতো আপনাকে যে না বিয়ে শাদী করতে চায়? না, তো এটা বিচারটা বলে বসছে কেন আপনাকে নিয়ে? আমাকে পরবর্তীতে যখন বলছে যে আমাকে বিয়ে করবে, তখন আমি সিদ্ধান্ত করছি যে ওনাকে তো আমি বাবার চোখে দেখছি। এখন আমি 2টা সন্তানের বাপ কেমনি বিয়ে করবো? আর উনি তো আমার বাপে জন্ম থেকে ধর্ম বড়। আর উনি তো আমাকে লেখাপড়া করায় নাই, ঠিক আছে, কাজকর্ম করায় 2টা তো বাদ দিছে। এখন কেমনি আমাকে বিয়ে করবে? আমি কেমনি বিয়ে বমু? এখন আমি বলতেছি না, আমি আর থাকবো না। আর মায়েরও শরীরে যায় না, অনেক ফসর মারতো। আচ্ছা, ওনার ওয়াইফে এখন মায়ের দূর করতো, শুধু একটু কাজ বললে হাতের আঙ্গুল কাটটা দিছে, কারেন্টের তার ঢুকে এদিকে বাইর করছে, গালা দিয়ে মাথা বাড়াই দিছে, অনেক অত্যাচার করতো। তারপর এখন মানে মেয়েদের মায়ের কাছে কাছে আমার হাড়ের সমস্যা হয়ে গেছে, বুকের ব্যথা উঠে। তারপর উনি বিয়ে করবে বলছে। আমি থানা তো বলি নাই, সমাজকেও বলি নাই। থানার কথা আসতেছে কেন? থানা কেন গেলেন? থানা হেরালো গেছে, ডর লাগা বেলায়। দল মানে? মানে ভয় লাগাইতো, হেদের বাড়ি সারি না যেতাম, বাসা সারি। আচ্ছা, যেহেতু বাসা ছেড়ে না যাবেন এই জন্য আপনাকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে গিয়ে কি করছে পুলিশ? কি বলছে? থানায় নিয়ে যাই, আমাকে একটা রুমে রাখছে। ও পুলিশকে বলতেছে, আমি শুনতেছি, বলে একটু ডর লাগান, বউ রয়েছে, কই যাবো এর বউ, আর এই বলতেছে। আর আমি ভাবি, আমি তো মুখ খুলে বলতে পারি না যে আপনার হাজবেন্ড আমাকে এই কথা বলছে। আমি বললে তো ঘরে অশান্তি হইবো। এখন ভাই ভাই শত্রুতা, আমি সবাই দেখলে হাসবো, এটা ভাইবা ওনার সম্মানের দিকে ভাইবা আমি বলতেছি আমি থাকবো না। থানায় নিয়ে গেছে, পুলিশকে বলছি আমি এখানে থাকতে রাজি, তবু আমি ওই বাসায় থাকবো না। কিন্তু আমার থেকে জজে যদি জিজ্ঞেস করে কি দোষে আমারে আনছেন, আমি বলবো আমি কোন অপরাধ করি নাই। তারপরে পুলিশে বলে এই মেয়েটা আমার চাকরি খাইবো, আমি মেরে রাখতে পারবো না, তোমরা নিয়ে যাও। তারপরে আমাকে নিয়ে আসছে। তারপর বিচার বসে, বিচারে সবাই কয় এ মনে হয় অন্য কি আলো গেছে। এখন আমি আমার বদনাম নিয়ে আমি বাইরে গেছি। মানে ও আচ্ছা, আপনার নামে বদনাম নিয়ে আপনি বের হয়ে গেছেন। আচ্ছা, মানে কোথাও বলেন নাই যে আপনি আসলে কেন বের হতে চাচ্ছেন? বিষয়টা দাঁড়াইছে এরকম যে উনি আসলে সংসারের অত্যাচারের কারণে থাকতে পারতো না। তো যখন ওনাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছে ওনার কথা অনুযায়ী, তখন উনি আসলে সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে উনি বের হয়ে যাবে। কিন্তু উনি কেন বের হয়ে যাবে সে কথা উনি কাউকে বলেন নাই। ওনার কথা অনুযায়ী থানাতেও বলেন নাই, যাকে বিচার বসছে ওখানেও বলেন নাই। আচ্ছা, তারপর বের হয়ে গেলেন আপনি। আপনি কোথায় যাবেন, কি করবেন, কোনো কিছু মাথায় ছিল? বাইর হয়ে যাওয়ার পরে এখন শুরুতুন থেকে যখন কষ্ট করে মানুষের অত্যাচার হয়ে বড় যখন কইছি, তাইলে সঙ্গে তো আল্লাহ আছে। কপালে যখন দুঃখ, আল্লাহ তার মত করে না, আমি বাঁচিতে রাখবো। আল্লাহ যেটা করে এটা। আর আল্লাহর রহমতে একটা ভালো মানুষের কাছে পড়ছি, বর্তমানে যার নামে আইডি কার্ড হয়েছে আমার। বললেন কিভাবে এটা একটু বলেন আমাকে। বের হওয়ার পরে কি করলেন? বের হওয়ার পরে মানে একটা আপুকে ভাবি ডাকছি। এই ভাবিটা আমাকে আইডি কার্ডের ফটোকপি না, জন্ম নিবন্ধন আর সেমেন্ট সার্টিফিকেট বানাই দিছে। চট্টগ্রাম বলেন না আপনি ঠিকানা, আপনাকে বানাই দিছে। হ্যাঁ, তারপর বানাই দেওয়ার পর গার্মেন্টসে মানে ঢুকছি। গার্মেন্টসে ঢোকার পরে তারপর একটা বান্ধবীরা পরিচিত হয়েছে। বান্ধবীরা পরিচিত হওয়ার পরে বান্ধবীটা বলছে এর মাকে আমার কেউ নাই। এর মা বলে মেয়েটাকে একটু আনিও। মানে এদের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখি এগো আর্থিক অবস্থা খারাপ অনেক। মানে এর ভাই 2টা আছে সুস্থ, আর এর বড় বোনও সুস্থ, এই একজন। এর বাপ ও মধ্যবয়সী, কাজকর্ম করতে পারে না, চোখে দেখে না। এর মা 10 দুয়ার মাগি পুঁজি খায়। আচ্ছা, আমার অন্যরকম রাখছে, আমারও তো কেউ নেই। আমি এদের কাছে গেছি গা। আপনি গেছেন যাদেরকে বাবা পাঠাইছেন বা ইয়ে করছেন সম্পর্ক, ওদের বাড়িতে গেছেন, গিয়ে দেখলেন এই অবস্থা? হ্যাঁ, বাড়িতে যেয়ে দেখি এদের আর্থিক অবস্থা খারাপ। তাহলে আমি একা ইনকাম করে কি করবো? এখন এদেরকে ইনকাম করে দিতাম। আচ্ছা, দেওয়ার পরে হেরা মানে একটা ছেলের সাথে পরিচিত হইলো। ওরাই বিয়ে শাদী দিছে? এরা বিয়ে শাদী দিছে। এখন বিয়ে শাদীও দিছে, সাইরে কিনে দিয়ে মানে কপাল ফুরা। প্রতিদিন খালি জুয়ো খেলে আর মাইদুর করে টাকা পয়সা লয়ে যায়। তোমার সাথে আছেন আপনি এখনো? আমি বর্তমানে নাই। 8টা বিয়ে করছে। ওই লোক 8টা বিয়ে করছে? ওই লোক 8টা বিয়ে করছে। কেমনে জানলেন আপনি? সব বউরা কল দেয়, সব বউরা কল দেয়। আমি বর্তমানে আরেকটা বিয়ে করছে। এই মেয়ে জানি হুনি বিয়ে করেছে। এ তো পুরুষ না, এ তো মহাপুরুষ। ওকে তো আমার একটু দেখা দরকার। কই না, ছবি আছে। ছবি তো আছেন, কিন্তু সম্পর্ক আছে না ডিভোর্স হয়ে গেছে আপনার? আমি শুক্রবারে ডিভোর্স দিয়ে দিব। ও এখনো দেন নাই? না, এখন দিই নাই। একটা বাচ্চা আছে, বাচ্চা নিজে 3 বাচ্চা গাইতেন করবো কিভাবে?
এখন এগুলো তো আপনার আসলে একপাক্ষিক বলা, আমি তো আসলে এই জায়গাটা থেকে কোনো মন্তব্য করতে পারি না, কারণ যার সম্পর্কে বলতেছেন উনি তো এসে বলতে পারে যেগুলো আপনি মিথ্যা বলছেন। ফোন দিলে যে সে বউ হয়ে গেল বিষয়টা তো এরকম না, আপনি নিজের চোখে দেখছেন? না না স্যার, মিথ্যা কথা হইব কি লেগা? একটা মহিলা মিথ্যা কথা বলবো কি লেগা? ওর বাচ্চা আছে। দেখছেন আপনি নিজের চোখে? আমি সব দেখছি। বুঝেন কিন্তু যে লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখছে, মিথ্যা কথা বলা যাবে না, যেহেতু আপনি এখন মিথ্যা কথা কি লেগা বলবো? ওকে ধরে ওর সামনে না, সবার সামনে বলতে পারবো। সংসার কত বছরের আপনার? বারবার কত বছর হলো বিয়ে হয়েছে? মেয়ের বয়স চলে 7 বছর। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে। ওকে নিয়ে আসছেন আজকে? আজ কানি নাই। আপনার সাথে কি আসছে? সাথে নিয়ে আসছি, মানে এখন ঢাকার মধ্যে যার সাথে চাকরি করি ওনাকে নিয়ে আসছি। যে আফা মানে আপনাদের এগুলা সহযোগিতা করছে আমাকে পাওয়ার জন্য, একে নিয়ে আসছি। আচ্ছা, এই আফা আপনাকে বলছে? হ্যাঁ। আচ্ছা, এই আফা বলার পর আপনি দেখছেন আমাদের ভিডিও? হ্যাঁ, ভিডিও দেখছি। দেখার পর আপনার মনে হয়েছে এখানে গেলে বাপ মা খুঁজে পাবো, আপনি নিজে চেষ্টা করছেন কখনো? আমি চেষ্টা কেমনি করবো? আমি তো মূর্খ, আমার কেডাই সহযোগিতা করবো? যাকে বলি হেই চইলা যায়। নিজের হাজবেন্ড কে বলছি, একটা হাজবেন্ডে তো পারি সবকিছু ভুলাই দিতে, ইনি বলে আমার উল্টা 20,000 দিয়েছে। ও হাজবেন্ড উল্টা 20,000 টাকা চাইছে? আচ্ছা, আপনি যেখানে আসছেন এখানে কোনো পয়সা করে দিতে হয়েছে? এই অফিসে পয়সা করে দিতে হয়েছে? কেউ কোনো পয়সা করে নিছে? যিনি আপনাকে ভিডিও দেখাইছে উনি কোনো পয়সা নিছে আপনার কাছ থেকে? না না, কেউ নেয় নাই কোনো পয়সা করে। যে ভদ্রমহিলা আমাকে নিয়ে আসছে ওনাকে একটু বলো তো উনি ভিডিওতে আসবে কিনা। ওনার সাথে পরিচয়, উনি ওনার সাথে থাকেন আপনি এখনো? আমি ওনার সাথে থাকি না, উনি আলাদা থাকি। না কিন্তু ওনার সঙ্গে সম্পর্ক তো আছে আপনার? আছে। আচ্ছা, উনি 3 তলা, আমি 5 তলা। আচ্ছা আচ্ছা। উনি এটা পাওয়ার জন্য, মানে এটা আপনাদের এটা ঠকাবার জন্য অনেক চেষ্টা করছে আমার জন্য। আপনি যে লিখে নিয়ে আসেন এটা কে লিখে দিয়েছে আপনাকে? ইনি, আমি বলছি একটা মানে দিদি এলে কি দিছে। অত্যন্ত অসহায় ও, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর ওর নিজের একটা মেয়ে আছে, ওর যে সার্কামস্ট্যান্সেস আমি এখানে যেভাবে প্রেসাইজ করে প্রচার করেছি সেটা আমার এথিক্সের জায়গা থেকে কিংবা অনিয়ারের জায়গা থেকে আসলে হয়ে প্রচার করা। তো আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আসবেন উনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন, ভিতরে গিয়ে একটু বসেন। আপনার নাম কি? আমার নাম সুফিয়া বেগম। সুফিয়া বেগম। ওকে চেনেন কত বছর? ওনার আমি 2020 সালে কাজ করছি একসাথে। হ্যাঁ, গার্মেন্টসে? হ্যাঁ, গার্মেন্টসে আচ্ছা, কাজ করি। সেখান থেকে পরিচয়? হ্যাঁ, সেখানে। এখন কি একই সাথে থাকেন? এখন আমি 3 তলায় কাজ করি আর ও 5 তলায়। ওই তো একই গার্মেন্টসে কাজ করেন। তারপরে আপনি আমার অনুষ্ঠানটা দেখতেন আগে থেকে, দেখে ওর সম্পর্কে জেনে ওকে বলছেন যে অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য। ও কতটুকু জানেন ওর সম্পর্কে, ওর সংসার বা ওর বাড়ি ঘর ফেরা সবকিছু জানেন? ওর বিয়ে শাদীর ব্যাপারে জানেন? আমার কাছে ও যতটুকু বলছে আমি ততটুকু চিনি, এর বেশি কিছু না। মানে একসাথে কাজ করছি যতটুকু। ও কি এখন ওর একই সাথে তো আপনারা থাকেন না, মানে কাজ করেন কিন্তু আলাদা আলাদা থাকেন? ও একটা বাচ্চা আছে এটা তো জানেন, নাকি আজকে ফার্স্ট দেখলেন? আমি বাচ্চা দেখি নাই, কিন্তু শুনছি। আজকে নিয়ে আসছে তোর বাচ্চা, জানেন নাই? না আজকে আনেন নাই আপনি? এই যে কয় টাকা বেতন পান এটা দিয়ে সংসার চলে? চলে। চলে? কিছু টাকা জমাইতে হবে কিন্তু ভবিষ্যতের জন্য, যেহেতু মেয়ে আছে, নিজের জন্য প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলি, উনি যা লিখে নিয়ে এসেছেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার বাড়ি ঘরের ঠিকানা মনে নেই, কিন্তু আমি থাকা অবস্থায় আমার আপুর বিয়ে হয়েছে। আমার আপুর জামাই শুনেছি সেলাইয়ের কাজ করে, আপুর জামের পাটা একটু বাঁকা। আপুর বিয়ে হওয়ার পরে আমাদের বাড়িতে আসছিল, তখন আমি আম্মুর সাথে ছবি উঠাইছিলাম। যখন মা পাহাড়ে থাকতো তখন মার জন্য আমি ভাত নিয়ে যাইতাম। পাহাড়ে থাকতো বলতে পাহাড়ে মানে দেশগ্রামে সনের গে আছে সাল, হ্যাঁ। সন কাটতো মা পাহাড়ে। ও পাহাড়ে সন কাটতো? হ্যাঁ। এই পাহাড় থেকে আপনাদের বাড়ি কত দূর ছিল? পাহাড় থেকে আমাদের বাড়ি, যেখানে সন কাটতো এখান থেকে আপনাদের ঘর কত দূর ছিল, বাড়ি কত দূর ছিল? অনুমান আনুমানিক? অনেক দূর হইব। অনেক দূর বলতে আমি বুঝে, হাইটে গেলে কতক্ষণ লাগতো? কতটুকু সময়? হ্যাঁ, লাগতো অনেকগুলা। অনেকগুলো তো বলে দেবেন, আমি বুঝতে চাচ্ছি যে পাহাড়ের মধ্যে কিনা আপনাদের বাড়ি ঘর। না না, পাহাড়ের ভিতরে না। তাইলে এখান থেকে হাইটে যাইতো, হাইটে যাই সন কাটতো? হ্যাঁ। তাহলে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা, 1 ঘন্টা, নাকি 2 ঘন্টা, নাকি সকালবেলা হাইটার সন্ধ্যার সময় গিয়ে পৌঁছাইতো? তাহলে আধা ঘন্টা এতটুকু আধা ঘন্টা। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে পাহাড় হলে তো এটা চট্টগ্রামই হওয়ার কথা। পাহাড় তো চট্টগ্রামই থাকে, আর অন্য কোথায় আছে? ময়মনসিংহে আছে কিছু। আচ্ছা যাই হোক, পাহাড়ের উপরে দাঁড়ালে অনেক দূরে একটা সাগর দেখা যাইতো। আচ্ছা, এটা সাগরই ছিল না নদী ছিল? না, সাগর দেখা যাইতো। সাগর দেখা যায়। আচ্ছা, ছোটবেলায় দেখছি মা বসে বসে ক্যাসেট করে মামার কাছে পাঠাইতো। ক্যাসেট করতো? নিজেদের ক্যাসেট ছিল? না, নানার বাড়ি যেয়ে ক্যাসেট ঘুরতো, এরকম করে বসে বসে কথা বলতো। আচ্ছা, সেটা রেকর্ড হইতো, ওদের পাঠাইতো মামার কাছে? গেতাম, কই পাঠাবেন? কয় বিদেশে তোর মামার কাছে। আমাদের গ্রামে বেশিরভাগ মানুষের মাটির ঘর। আমার যতটুকু সম্ভব চট্টগ্রাম নতুন ব্রিজ এখান থেকে নিয়ে কক্সবাজারের শেষ মাথায় আমার বাড়ি হবে। চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে শুরু করে কক্সবাজারের শেষ মাথা, এর মধ্যে যে কোনো এক জায়গায় আপনার বাড়ি হবে, তাই তো? জি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে যেটা পাচ্ছি আমরা যে এরিয়াটা বড়, কিন্তু দেখি আর কোনো কিছু মনে আছে কিনা আমার। বাড়ি পাহাড়ি এলাকা, চট্টগ্রাম, পুটিয়া, কক্সবাজার হতে পারে। ডিফিকাল্ট হবে, দেখা যাক। আমি বন্ধুদের এক নজর দেখতে চাই। 7 বছর বয়স থেকে অনেক কষ্ট বুকে জমানো আছে, আমি ছাড়া আমার
5 বোনের নাম জানি না, নামগুলো বলেন তো। বড় আপুর নাম রানু, হ্যাঁ সেজ আপুর নাম সুলতানা, সুলতানা, হ্যাঁ তারপর একটা নাম বেলা, হুম আমার নাম মুক্তা, আমার পরেরটার নাম কাজল, এর পরেরটার নাম সুমকি। চুমকি। বাবার নাম কি ছিল? বাবার নাম আজিজ। আজিজ। মায়ের নাম? মিন্নি। মিন্নি। জি। রানু, সুলতানা, দেলা, চুমকি, কাজল। আর মামাতো বোনের নাম কি? মিতু। তাহলে মিতু। এটা জসিম? জসিম বাড়ির ছেলের নাম। বাড়ির ছেলের নাম? বাড়ির ছেলে বলতে ফাঁসের বাড়ির ছেলের নাম। পাশের বাড়ির পরিচিত একজন ছেলের নাম হচ্ছে জসিম। কখনো গেছেন এই যে আপনি যে এরিয়ার কথা বললেন, চট্টগ্রামের পুটিয়া কক্সবাজার এরিয়াতে হতে পারে বাড়ি, কখনো গেছেন? আমি কখনো যাই নাই ওইদিকে। বাবা কি করতো? বাবা মানে মেম্বার চেয়ারম্যানের লগে সবসময় হাঁটতো, লাড়ি নিয়ে দোকানে যায় বসে থাকতো। তারপর বাবা মারা গেছে। আচ্ছা, মেম্বার চেয়ারম্যানের নাম জানা আছে? না। লাঠি নিয়ে বসতো। বাবার কোনো পোশাক ছিল, আলাদা কোনো পোশাক ছিল? বাবার পোশাক শার্টে ছিল। শার্ট ছিল? যদি চৌকিদার হয়, চৌকিদার তো একটা অন্য ধরনের ড্রেস পরে, এই জন্য জিজ্ঞেস করছি যে এরকম কোন পোশাক পরতো কিনা। সাদা শার্ট পরতো। মেম্বার চেয়ারম্যানের লগে ঘুরতো। হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান। এই এরিয়াটা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যে এই এরিয়াটাকে ভাগ করে যে মেম্বার চেয়ারম্যান যারা আছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, একটু ডিফিকাল্ট হবে, কিন্তু একটু সময় নিয়ে গবেষণা করে যদি কেউ এই কাজটা করেন, আজ থেকে 20 বছর আগে কে ছিল মেম্বার, কে ছিল চেয়ারম্যান, একটু অঙ্ক করতে হবে। অঙ্ক করে বের করে তারপরে এই জিনিসটা ঠান্ডা মাথায় বের করতে হবে। আর এরিয়াটা উনি যেটা বলেছেন, যেটা হচ্ছে চট্টগ্রামের পুটিয়া, চট্টগ্রামের পুটিয়া থেকে কক্সবাজার, এবং এখানে বিষয়টা হচ্ছে যে পাহাড়ে উঠলে সমুদ্র দেখা যেত। আপনি বলছেন যে পাহাড়ে উঠলে সমুদ্র দেখা যেত, তাহলে এটা তো কক্সবাজারই আছে আমার জানা মতে। চট্টগ্রামে আমি ওভাবে যাইনি, চট্টগ্রামে আমি পতেঙ্গাতে গেছি, কিন্তু ওখানে তো পাহাড়ের কোনো কিছু নাই। যাই হোক, আমার আসলে চট্টগ্রামের ম্যাপ নিয়ে আমার খুব আইডিয়া নাই, কিন্তু কক্সবাজারে আমি যে কবার গিয়েছি সেখানে আমি দেখেছি যে পাহাড়ে উঠলে কক্সবাজার দেখা যায়, মানে সমুদ্র দেখা যায়। তো একটু ডিফিকাল্ট হবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। স্কুলে পড়াশোনা করতে হবে ওই সময়টাতে? ওখান থাকতে স্কুলে মা দিত। দিত? আমি স্কুলে পড়তাম না, পাহাড়ে যেতাম না। স্কুলের নাম মনে আছে যে স্কুলে দিত? না না। কোনো শিক্ষকের নাম মনে আছে স্কুলের? কিছু মনে নাই। কারণ আমি মনে নাই। আশেপাশে একটু চিন্তা করে দেখেন, বাড়ির আশেপাশে কোনো বিখ্যাত কোনো ব্যক্তির নাম? না, যে জসিম বলছি হের মা মাজারের মানে গিয়া পাইছে, হের মা সবসময় মাজারে যায়, মাজারটারে মুছতো, আর মাজারে পাহাড়ে তো না আতিলামে মাজারে সালাম করতো, মানুষের দান টান নষ্ট করে দিত, মানুষ মারতো। বুঝি নাই কি হয়েছে? পাহাড় থেকে হাতি নেমে? হ্যাঁ, পাহাড় থেকে হাতি নেমে মানুষের ধান নষ্ট করতো? আচ্ছা। আর মাজারে আসি সালাম করতো। আমি আসার ওই মাজারে গেছেন আপনি, দেখছেন কখনো? হ্যাঁ, ওই মাজারে পরিষ্কার করতো জসিমের মা। হ্যাঁ। এটা কিন্তু একটা বিশাল ক্লু। ওই এরিয়ার মধ্যে মাজার কোথায় আছে, সেখানে জসিমের মাকে তাকে খুঁজে বের করতে হবে। এই জসিম আপনাদের বাড়ির পাশেই ছিল। হ্যাঁ, বিশাল একটা ক্লু এটা। হ্যাঁ, তারপর? মেম্বারের বোনকে বিয়ে করছে। এই জসিমে বিয়ে করছে? হ্যাঁ, জসিমে বিয়ে করছে। জসিমে বিয়ে করছে মেম্বারের বোনকে? হ্যাঁ। এই মেম্বারের নাম কি, মেম্বারের বোনের নাম কি? মেম্বারের বোনের নামও জানি না, মেম্বারের নামও জানি না, কিন্তু হেগো বাড়িতে আমি কাজ করতাম। হেগো বাড়িতে আপনি কাজ করতেন? মানে আপনি বাড়িতে থাকা অবস্থায়? বাড়ির লগে, মানে আমার চাচার ঘরের লগে জসিমে যারে বিয়ে করছে হেগো বাড়ি, আর আমার চাচা ঘরের ডাকা আমার ঘর। আচ্ছা। সামনে আমগো ঘর, তারপর পরে চাচা ঘর, তারপর পরে নানা ঘর, তারপর পরে জসিম ভাইয়ের শ্বশুর বাড়ি। আচ্ছা, জসিম ভাইয়ের শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমার চাচার ঘরের উপরে একটা মানে বড় গাছ আছে। আর জসিম ভাইয়ের মা মাজার, যে মাজারে মোছা টোসা করতো, এই মাজারের উপর দিয়া বট গাছ আছে, ওখানে মানে কবরস্থান, মানে কবর দিত। কার মাজার এটা? কার মাজার এটা? এইটা মনে নাই। মাজারটা দেখতে কেমন ছিল? মাজারটা দেখতে মানে হালকা পাতলা বড়, সৌন্দর্য মানে নিচু জাতের মিক্কা। আর এই মাজারের ফুসকনিতে শাপলা ফুল ফুটতো। মাজারের ফুসকনিতে শাপলা ফুল ফুটতো? হ্যাঁ। মাজারটা কার আপনার এটা মনে নাই না? না, মাজারটার মধ্যে অনেক জঙ্গল। এটা মানুষ মানে মারা যাইলে কবর দেয়, মারা যাইলে কাগর কবর দেয়। আমার নানার বাড়ি তো নিয়ে এদেরকে কবর দেয়, আর আমার বাপের বাড়ি থেকে নিয়ে পাশে মসজিদ আছে, মসজিদের লগে লাগানো আমার আব্বুকে কবর দিছে। ওখানে যেয়ে আমি পানি দিতাম, ওখানে যেয়ে মাজারের উপরে ভাত দিয়ে আইতাম, ওখানে যেয়ে বসে থাকতাম। কারে ভাত দিতেন মাজারের উপরে? কবরস্থানে আব্বুকে। আব্বার তো কবরই দিছে, ওখানে ভাত দিতেন কেন? আমি তখন ছোট, আমি তো বুঝি না। মানে মনে করতেন যে বাবা এখানে ভাত খাবে এরকম? তারপর এই মসজিদের আগে আব্বুর কবর দিছে। আব্বুর কবর দানোর পাশে একটা বট গাছ আছে, বট গাছের সাইডে একটা ফুসকনি আছে। আর ফুসকনির ওই সাইডে মানে যে জসিমে বিয়ে করছে হের আলাই বিল্ডিং বানছে মসজিদের ওই পাশে। এগুলো একটু আপনারা ম্যাপ করে দেখেন, দর্শক যারা দেখতেছেন একটু ঠান্ডা মাথায় ম্যাপ করে দেখে এই এরিয়ার মধ্যে যদি কেউ থাকেন এটা একটু দেখেন। বিশেষ করে মাজার, উনি যে আসলে মাজার বলতে কি এটা মাজারই ছিল? আশেপাশ থেকে লোকজন আসতো ওখানে? মাজারে ছিল। মাজারে মোমবাতি দিত, দিত, এগুলো দিত। তিনটা মাজার। তিনটা মাজার? পাশাপাশি তিনটা মাজার? মানে এক সাইডে একটা মাজার নিচে, পাহাড়ের নিচে, আর একটা হলো পাহাড়ের উপরে। আচ্ছা, দুইটা। আর একটা হলো পাহাড়ের উপরে অন্য গ্রামে। আচ্ছা, কিন্তু ওগুলো সব পাশাপাশি ছিল, কাছাকাছি? হ্যাঁ। তারপরে তিনটা মাজারের সাইডে বৌদ্ধ কলর একটা গিয়া আছে। কি আছে? মানে মন্দিরের মতন। এটা কি বৌদ্ধদের? মানে ডাব্বো ডাব্বো হলুদ কালারের গিয়া পরে হাড়ে যায় এগুলার।
ও গেরুয়া হলুদ কালার পরে হাঁটে, তার মাথা চুল নাড়া থাকে এরকম। বুদ্ধদের বোধহয় কিছু একটা আছে, আপনারা একটু খুঁজে দেখেন। এই যে বর্ণনাগুলো দিয়েছে এগুলো কিন্তু খুবই বড় শক্তিশালী ক্লু। এছাড়া যে নামগুলো আছে এই নামগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, এবং ওর বাবা হচ্ছে চেয়ারম্যান মেম্বারের সহযোগী ছিল। তো এগুলো হচ্ছে বিষয়, দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা তো চেষ্টা করব, না পেলে কি করবেন, ভবিষ্যৎ কি হবে আল্লাহ আছে, এটাই বড় কথা। এখন আপনারা যদি সহযোগিতা করেন, আপনাকে সহযোগিতা যদি গিয়ে হয়, তাহলে উপরের আল্লাহ আছে। জি, ওইটাই বড় কথা। যদি কপালে না লাগে তাহলে একদিন না একদিন কপালে অবশ্যই মিলে দিব। জি, ইনশাআল্লাহ। দুনিয়াতে না হলে আখিরাতে পাবো, সেটাই বড় কথা। কিন্তু আখিরাত আমি স্বীকার করবো না। কেন? আমার এত কষ্ট, এত জ্বালা কি লেগা, তখন তো আমি স্বীকার করবো না। কিন্তু আপনাকে তো যাইতে বলে নাই, আপনাকে একটু ভয় দেখাইছে। আমার সাথে যেটা অন্যায় হয়েছে এটা আমি মারতে না, যারা বলছে আমি সবাই আটকাবো আগে রাতে, আমি হাজবেন্ড কেও ছাড়বো না, শুক্রবার ছাড়বো ঠিক, কিন্তু আগে রাতে কমা দিব না আমি। কথাগুলো শুনে রাখেন, যাদের বাসায় গৃহকর্মী আছে তাদের জন্য এই কথাগুলো কাজে লাগবে। আর কিছু বলার নাই, শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আর কি কোনো কিছু বাদ দিলাম নাকি সব ঠিক আছে? বলছি, বলাতে পারছি আপনাকে দিয়ে, সব বলছেন? আচ্ছা, তাওয়াক্কাল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি এই প্রত্যাশায় আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই মিলে ওর জন্য দোয়া করবো যাতে ও ভালো থাকে, এটাও কথা। এবং আল্লাহ যাতে করে ওর বাবা মার কাছে মেলানোর তৌফিক দেয়। বাবা তো বেঁচেই নাই,